আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক অনুষ্ঠান পঞ্চগড়ের প্রবাদ ও প্রবচন। আজকে প্রবাদ ও প্রবচন নিয়ে এসেছেন অধ্যাপক শফিকুল ইসলাম। স্যার, আপনি হ্যাঁ, কেমন ঠিক। আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, নতুন মুখ দেখছি। কেমন আছেন? জি, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আমরা ভালো আছি। আহ, বলেন, দর্শকদের কি বলবেন বলেন। দর্শক, চলুন উপভোগ করা যাক জনাব শফিকুল ইসলাম প্রধানের এই উপস্থাপনায় পঞ্চগড়ের প্রবাদ ও প্রবচন। হ্যাঁ, শুরু করে দেব। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে শুরু করি। আমার কথা কি শোনা যাচ্ছে ভালো মতো? হ্যাঁ, ক্লিয়ার শোনা পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তা আমি আমাদের যারা দর্শক, শ্রোতা, শ্রোতৃমণ্ডলী, যারা আমাদের সুধী সজ্জন, দীর্ঘদিন ধরে নোয়া ভিশনের এই অনুষ্ঠানটির সঙ্গে যারা আমাদের সাথে খুব নিবিড়ভাবে যুক্ত আছেন, যারা পরপর 11টি আসরে আমাদের সঙ্গে ছিলেন এবং আজকে 12তম আসরে সংযুক্ত হয়েছেন, বিভিন্নভাবে যারা এতদিন আমাদেরকে সমর্থন জানিয়ে এসছেন, বিভিন্নভাবে যারা আমাদের এই উত্তরাঞ্চলের, বাংলাদেশের প্রান্ত উত্তরের এই যে জনপদ পঞ্চগড় এবং সন্নিহিত অন্যান্য এলাকা, এই এলাকার আঞ্চলিক ভাষা, এই এলাকার লোক সংস্কৃতি এবং এই এলাকার ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িত যে বিষয়টি প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচন আলোচনাটি আমরা এতদিন ধরে চালিয়ে যাচ্ছি। আজকে আমরা 12তম পর্বে এসে উপনীত হয়েছি। যারা সঙ্গে ছিলেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের আসরে স্বাগত জানাচ্ছি। আমার পচাগড়ের ভাই, বহিন, বন্ধু, প্রতিবেশী, পচাগড়তে রহেন, দেশতে রহেন, বিদেশতে রহেন, লগতে রহেন, দূরতে রহেন, আগের পর্বর মতো আজকের পর্ব তো সবাকে স্বাগত জানাচ্ছি। মোর নাম সবাই শুনে গিয়েছেন এতদিনে, শফিকুল ইসলামই। তো এতদিন ধরে তোমরা ছিলেন বলেই আমরা এই নোয়া ভীষণ পরিবার সহ মুই নিজেও এই অনুষ্ঠানটা করে বেশ মজা পাচ্ছু এবং তোমার নানান রকম মতামত কমেন্ট সেকশনত তোমরা নিজেরাও নানান রকমের প্রবচন লিখে লিখে দিয়েছেন, এগুলো পড়েও আমার ভালো লেগেছে। সবকিছু মিলে এই করোনাকালে মানুষের চলাচল যেটি কমে গেছে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান সবকিছুর এখন একটা রেস্ট্রিকশন হয়েছে, সবকিছু এখন হিসাব নিকাশ করে করবা হচ্ছে। সেই জায়গাতে এই যে ভার্চুয়াল বিভিন্ন অনুষ্ঠান, এই ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার কিন্তু এক ধরনের ফের যোগাযোগও বাড়িছে। এই প্রবাদ প্রবচন অনুষ্ঠানটার মাধ্যমে আমরা দেশ বিদেশ থেকে মেলা লোক আমার জি, মনের কথালা আদান প্রদান করেছি। তো সবকিছু মিলে আহ, এই জিনিসটা একদিক যেমন নিজের মতো করে আমরা এটি নিজের ভাষায় নিজের মতামত একজনের সাথে আরেকজন লেনদেন করছি, একই সঙ্গে এই যে আমার বাপদাদার ভাষা, এই উত্তরের পঞ্চাগড়িয়া ভাষা, পঞ্চগড়ের ভাষা, এই ভাষাটা ক্লেও আমার কিছু স্বপ্ন, কিছু চিন্তা ভাবনা আমরা নতুন করে সবার সামনে তুলে ধরা পারছি। এটা নিঃসন্দেহে একটা ভালো ব্যাপার। যাক, আজকের ফের যে আলোচনা এটা আমি শুরু করবো যাচ্ছু। সবাইকে ফের নতুন করে ধন্যবাদ জানাচ্ছু এবং আজকের এই আসরটা আমার সঙ্গে রবিবার স্থানে সবাইকে ফের অনুরোধ করছু। আর জেলা মানুষ আমার সঙ্গে নাই এই মুহূর্তে, পরেও যদি আমরা দেখলেন
সেটা তো আমরা আনন্দ পাবো, সেটা তো আমরা সন্তুষ্ট রইব। জি। তো আমি সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে সঞ্চালনায় আজকে এক নতুন বোন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভকামনা জানাচ্ছি। ধীরে ধীরে নয়াভিশন পরিবারের সঙ্গে আমাদের এক ধরনের আত্মীয়তা তৈরি হয়ে যাচ্ছে, এবং এই ধরনের আত্মীয়তা তৈরি করার গল্পই আমরা, আলাপচারিতাই আমরা এতদিন ধরে করে আসছি। তো এই ধরনের আত্মীয়তা, এই ধরনের নৈকট্য যত বাড়বে, আমাদের মানুষে মানুষের সম্পর্ক, মানুষে মানুষের হৃদ্যতা তত কিন্তু বৃদ্ধি পাবে, এবং আমরা একে অন্যের সঙ্গে যত বেশি মেলামেশার সুযোগ পাবো, কথাবার্তা বলার সুযোগ পাবো, আমরা কিন্তু তত সহজ হয়ে উঠবো, তত আমাদের ভেতরকার যে জটিলতাগুলো সেগুলো কিন্তু লঘু হয়ে যাবে। এইরকম একটা আকাঙ্ক্ষা থেকে এখানে আমরা কিছু কথা বলে যাচ্ছি। সেই কথাগুলোই আজকে নতুন করে আরো শুরু করতে যাচ্ছি। আমরা ফেব্রুয়ারি মাস পার হয়ে এসেছি। ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের প্রাণপ্রিয় যে ভাষা, বাংলা ভাষা, সেই বাংলা ভাষা বিষয়ে অনেক কথা বলেছি, এবং এই ভাষার জন্য রক্ত দিতে গিয়ে, রক্তশিরি ধরে আমরা মহান 21শে ফেব্রুয়ারিকে যে মর্যাদায় প্রতিষ্ঠিত করতে পেরেছি বিশ্ব দরবারে, যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে, সেই চেতনাকে মাথায় রেখে আমরা আমাদের এই যে ছোট ছোট জনপদের ভাষাগুলো, সেই ভাষাগুলোর প্রতিও যাতে আমাদের মমত্ববোধ থাকে, সেই ভাষাগুলোর প্রতিও যাতে আমাদের ভালোবাসা থাকে, সেই ভাষাগুলো নিয়েও যাতে আমাদের নানান ধরনের ভাবনা কাজ করে, এই জিনিসগুলো আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করেছি। পাশাপাশি একটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটি হচ্ছে এরকম, প্রত্যেক জাতিরই, প্রত্যেক জনগোষ্ঠীরই একটি প্রমিত ভাষা থাকা চাই। কারণ প্রমিত ভাষা হচ্ছে তার প্রয়োজনের ভাষা, তার সাহিত্য সম্ভার সমৃদ্ধ করার ভাষা, বিশ্ব দরবারে নিজেকে তুলে ধরবার জন্য তার স্বপ্ন, তার সম্ভাবনা, তার প্রত্যয়, তার শৌর্য বীর্যের ইতিহাস, এই সব কিছু সহ বিশ্ব দরবারে নিজেকে তুলে ধরবার জন্য সে যে ভাষাটি ব্যবহার করে, সেটি নিঃসন্দেহে তার প্রমিত ভাষা। এই ভাষাটি আমাদের অবশ্যই ভালো করে শিখতে হবে, শুদ্ধ করে শিখতে হবে, এবং তার পাশাপাশি আমাদের যে নিজ নিজ জনপদের ভাষা, সেই ভাষাটির প্রতি যে আমাদের ভালোবাসা, সেই ভালোবাসাটিকে অক্ষুণ্ণ রাখতে হবে। কারণ আঞ্চলিক ভাষাগুলোর যদি চর্চা করা না হয়, আঞ্চলিক ভাষায় যদি সাহিত্য, গান এই সমস্ত লেখা না হয়, গীতিনাট্য লেখা না হয়, তাহলে কিন্তু এই ভাষাটি বেঁচে থাকার কোনো আর আশ্রয় খুঁজে পায় না। যে কোনো একটা বিষয়কে, যে কোনো একটা ভাষাকে বেঁচে থাকতে গেলে তার কিছু আশ্রয় দরকার, তার একটা পাত্র দরকার। তো সেই পাত্রটা যদি না থাকে, তাহলে সেই ভাষাটি কোথায় আশ্রয় নেবে? আমাদের যে প্রমিত বাংলা ভাষা, সেই ভাষায় এখন আমরা লেখাপড়া করি, স্কুলে কলেজে সেই ভাষায় আমরা বই লিখি, সেই ভাষায় আমরা পত্র পত্রিকা লিখি, এবং সেই ভাষায় আমরা আনুষ্ঠানিক বক্তব্য দিই, আনুষ্ঠানিক আলোচনা করি, এবং সেই ভাষায় আমাদের সাথে পারস্পরিক যে যোগাযোগ, সব অঞ্চলের মানুষের সেই যোগাযোগটি হয়ে থাকে। এবং আমাদের যে প্রয়োজন চাকুরিগত ক্ষেত্রে বা ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রে, সেই প্রয়োজনটাও মিটায় আমাদের প্রমিত ভাষা। ঠিক একই রকম ভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা দেখি যে আমাদের ইংরেজি ভাষা শেখার দরকার হয়, আরবি ভাষা শেখার দরকার হয়, হয়তোবা অন্যান্য ভাষাও অনেক সময় শেখার দরকার হয়। তাহলে দেখা যাচ্ছে যে কখনো ভাষা প্রয়োজনের কারণে শিখতে হয়, এবং কখনো ভাষা জীবনের প্রয়োজনে শেখা হয়ে ওঠে। তো আমাদের নিজস্ব জনপদের যে ভাবনা, মানুষের নানান স্বপ্ন, আঞ্চলিক ভাষাভঙ্গিতেই সেটা চমৎকারভাবে ফুটে উঠতে পারে। এবং আমরা দেখি যে আমাদের বিভিন্ন সাহিত্য পরম্পরা, সঙ্গীত পরম্পরা যে গড়ে উঠেছে আমাদের দেশের বিভিন্ন জনপদকে কেন্দ্র করে, তার সবগুলোই কিন্তু হয়েছে আমাদের সেই অঞ্চলের ভাষাকে কেন্দ্র করে। তা আমাদের এই উত্তরাঞ্চলের ভাষাকে কেন্দ্র করেও
বিভিন্ন সাহিত্য সম্পদ, সঙ্গীত সম্পদ শত শত বছর ধরে কিন্তু গড়ে উঠেছে, এবং সেটি যাতে আরো সমৃদ্ধ হয়, সেটি যাতে আমাদের এই ছোট্ট জনপদের ভাষাকে অবলম্বন করেও আরো একটা সৃষ্টিশীল জায়গা তৈরি করতে পারে, এটি আমাদের অন্যতম একটা লক্ষ্য। পাশাপাশি একটি বিষয় আমরা সহজেই অনুধাবন করি, আজকের দুনিয়ায় যাকে আমরা বলি যে কর্পোরেট জগৎ, সেখানে চলন বলন, পোশাক পরিচ্ছদ সব সময় খুব হিসাব নিকাশ করে করতে হয়। তো এইরকম একটা জায়গা যে কোনো মানুষের জন্য কি করে একসময় একটা ক্লান্তি নিয়ে আসে। যে কোনো মানুষ এরকম পরিবেশে একসময় হাঁপিয়ে ওঠে। সেই পরিবেশে যখন সে একেবারে নিজের বাড়ির মতো করে, নিজের মায়ের মতো করে, নিজের পাড়া প্রতিবেশীর মতো করে দু চারটা কথা বলতে পারে, তখন যেন তার জন্য সেটা কিসের মতো হয়, একেবারে শুষ্ক একটা দিনের শেষে যদি হঠাৎ করে এক পশলা বৃষ্টি হয়, সেই এক পশলা শান্তির বৃষ্টিপাতের মতো হয়ে যায়। তো এইরকম আমাদের জন্য আমাদের মনের শুষ্ক প্রান্তরটাকে একটু ভিজিয়ে দিতে পারে আমাদের কিন্তু এই স্থানীয় ভাষাগুলো, আমাদের এই আঞ্চলিক ভাষাগুলো। আমরা যতই প্রমিত ভাষায় শুদ্ধভাবে এবং পোশাকিভাবে অভ্যস্ত হয়ে নিজেদেরকে কেতাদুরস্তভাবে প্রকাশ করি না কেন, কিন্তু আমরা যখন একান্তভাবে আমাদের নিজের অন্তরকে মেলে ধরতে চাবো, একান্তভাবে নিজের মনের সঙ্গে নিজেই কথা বলতে চাবো, তখন কিন্তু আমার এই আঞ্চলিক ভাষাটি, আমার এই নিজস্ব জনপদের ভাষাটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবং নিজের এলাকার মানুষের সঙ্গে যখন আমি আমার ভাব বিনিময় করব, আমার অঞ্চলের একজন সাধারণ চাষা, একজন সাধারণ কৃষকের সাথে, একজন সাধারণ দিনমজুরের সাথে, একজন সাধারণ শ্রমিকের সাথে, তখন কিন্তু আমার প্রমিত ভাষার কোনো আবেদন তার কাছে থাকবে না। তার কাছে যখন আমি আমার এলাকার বাচন ভঙ্গিতে, আমার এলাকার নিজস্ব শব্দ সম্পদ দিয়ে আমার কথাটা প্রকাশ করব, আমার ভাবনাটা প্রকাশ করব, তার মনের কথাটা শুনতে চাবো, তখনই কিন্তু সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। না হলে সে আমার কাছ থেকে একটু হয়তো দূরে সরে পড়বে। এইভাবে এই আঞ্চলিক ভাষা চর্চার মধ্য দিয়েও কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে আরো নিবিড় হতে পারি। আমরা আমাদের নিজস্ব জনপদের মানুষজনের সঙ্গে একটা নিবিড় ঘন অবস্থা হয়তো তৈরি করতে পারি। এই সব কিছু বিবেচনায় রেখেই আমরা আমাদের এই আলাপচারিতা এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রবাদ প্রবচন। কখনো কখনো এরকম হয়, একটি ভাষা হয়তো একটি জনপদকে একটা উগ্র আঞ্চলিকতাবাদের দিকে নিয়ে যায়। মানে তার অঞ্চলকেই সে সবচেয়ে বড় করে তুলে ধরতে চায়, তার ভাষাকেই সে সবচেয়ে বড় তুলে ধরতে চায়, বড় করে দেখতে চায়। হ্যাঁ, আমরা কিন্তু সেটা করতে চাই না। কারণ আমরা এই বৃহত্তর বাংলা জনপদে আমরা একটি ভাষার জন্য আন্দোলন করেছি, একটি ভাষাকে আমরা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছি, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ওই ভাষার মধ্য দিয়েই আমাদের বহু গর্বের ইতিহাস তৈরি হয়েছে। সেই ভাষাটিকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি, এবং সেই ভাষাটিকে যাতে আমরা আরো ভালো করে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, সেই সংগ্রামটা কিন্তু আমাদের অব্যাহত আছে। সেই সংগ্রামের অংশ হিসেবেই আসলে আমাদের প্রত্যেকের নিজ নিজ যে আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষাটি আমরা শিখবো, এই তাগিদটা, এই তাড়নাটা আমাদের মধ্যে তৈরি হোক, এইরকম একটা লক্ষ্য, এরকম একটা অন্তর তাগিদ আমাদের এই আলোচনাতে কিন্তু আছে। আমি একটু আলোচনায় যাই, মূল বিষয়ে যাই। যে প্রবচনগুলো আমরা এখানে আলোচনা করেছি, যে প্রবচনগুলো নিয়ে আমরা এখানে কথা বলেছি, আমরা দেখেছি যে তার মধ্যে কিন্তু ভ্যারাইটি আছে। কোনো কোনো প্রবচনে হয়তো জীবন সম্পর্কিত যে গভীর দর্শন, সেটার প্রকাশ ঘটে। কোনো কোনো প্রবচনে দেখা যায় যে আমাদের দেশে আবহমান কাল ধরে মানুষের যে বঞ্চনা, সাধারণ মানুষের সেই বঞ্চনার চিত্র ফুটে ওঠে। কোনো কোনো প্রবচনে দেখা যায় যে আমাদের দেশে যে আবহমান কাল ধরে এক ধরনের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর ক্রমাগত নিপীড়নের ইতিহাস, সেই নারীর নিপীড়নের ইতিহাসটা ফুটে ওঠে। কোনো কোনো প্রবচনে দেখা যায় যে
একজন মানুষ আরেকজন মানুষকে যে ঠকাচ্ছে, প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে, এই ধরনের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর চেহারা উন্মোচন করে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রবচনের মধ্য দিয়ে। কিন্তু বিভিন্ন আহ, চরিত্রের এখানে আমরা ছবি কিন্তু দেখতে পাচ্ছি, অথচ প্রত্যেকটা প্রবচনই খুব অল্প কথায় লেখা হয়েছে, বা অল্প কথায় একটা প্রবচনের মধ্য দিয়ে একটা বড় বক্তব্য ফুটে উঠছে। কিন্তু অব্যর্থভাবে সেটি একটি চরিত্রকে প্রতিফলিত করছে, অব্যর্থভাবে একটি চরিত্রের একটা জীবন্ত ছবি তুলে ধরছে। এই ক্ষমতাটি কিন্তু এই প্রবচনগুলোর মধ্যে আছে, এবং এই জন্যই যে কোনো দেশের লোক সংস্কৃতির ক্ষেত্রে, ভাষার ক্ষেত্রে, লোক ঐতিহ্যের ক্ষেত্রে প্রবাদ, প্রবচন এই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখা যায়। আমরা আমাদের বাংলা কথা সাহিত্যের একেবারে শুরুর দিকে, বিশেষ করে বাংলা উপন্যাস সাহিত্যের শুরুর দিকের একটি বইয়ের নাম জানি, আলালের ঘরের দুলাল। এই আলালের ঘরের দুলাল বইটি লিখেছেন, উপন্যাসটি লিখেছেন প্যারীচাঁদ মিত্র। তার আরেকটি নাম আছে, ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। এই বইটাতে দেখি যে কথ্য ভাষাকে বেশ চমৎকারভাবে বাংলা গদ্য সাহিত্যে, বাংলা কথা সাহিত্যে কথ্য ভাষাকে চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে, এবং এখান থেকেই আমাদের সাহিত্যের ভাষায় কথ্য ভাষার একটা স্থান হয়ে গেছে। এর আগে আমরা মাইকেল মধুসূদন দত্তের নাটকে খুব নিম্ন শ্রেণীর মানুষদের মুখে আমরা এই যে আঞ্চলিক শব্দ বা কথ্য ভাষার সংলাপ, সেগুলো দেখেছি। আর আলালের ঘরের দুলাল উপন্যাসে এসে প্যারীচাঁদ মিত্রের হাতে এটি একটি নতুন মাত্রা পেয়েছে। এইখানে যে পরিবেশে বা যে পরিস্থিতিতে এটি লেখা হয়েছে, তাতে করে দেখা যায় যে কলকাতায় আস্তে আস্তে একটি শহরের রূপ নিচ্ছিল, নানান ধরনের কর্মকাণ্ড এখানে হচ্ছিল, আস্তে আস্তে নগরায়নের একটি প্রক্রিয়া হচ্ছিল। গ্রাম থেকে, দূরবর্তী অঞ্চল থেকে বিভিন্ন অফিসে লোকজন আসছিল, তাদের বিভিন্ন দৈনন্দিন কাজে, বিভিন্ন দৈনন্দিন সমস্যাকে কেন্দ্র করে। তো কোর্ট কাছারিতে আমরা জানি যে জমি জমা সংক্রান্ত নানান ধরনের অপরাধ সংক্রান্ত কাজকর্ম হয়, বিচার আচার হয়, সালিশ হয়, এই ধরনের কাজেও অনেক মানুষকে এখানে আসতে হতো। এই যে নানান ধরনের মানুষের মিশেল, এই নানান ধরনের মানুষের মিশেলের মধ্য দিয়ে কিন্তু সেখানে আরেক ধরনের ভাষার মিশ্রিত এক ধরনের ভাষা গড়ে উঠছিল। তো ওইখানে একটি চরিত্র আছে, চরিত্রটা এরকম যে নানান ধরনের কাজে যে সাধারণ মানুষেরা আসছে, যারা বিচার আচারের মারপ্যাচ তেমন একটা বুঝে না, তাদেরকে উল্টাপাল্টা নানান বুঝ দিয়ে সে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে, তাদেরকে নানানভাবে ঠকাচ্ছে। এই ঠকানোর কারণে তার নামই হয়ে গেছে ঠক চাচা। এই ঠক চাচা এক সময় কিন্তু ধরা পড়ে গেল। ধরা পড়ে যাওয়ার পরে তার সাজাও কিন্তু হলো। সাজা কি? সাজা হচ্ছে কালাপানি। তার কালাপানি কথাটা হয়তো অনেকে বুঝতে পারবেন না। কালাপানি হচ্ছে দ্বীপান্তর। ওই সময়ে ব্রিটিশ ভারতে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যারা ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার জন্য নানাভাবে আন্দোলন সংগঠিত করছিলেন, তাদের সাজা দিলে হয় ফাঁসি দেওয়া হতো, আর না হলে দ্বীপান্তর দেওয়া হতো। আন্দামান দ্বীপপুঞ্জে জাহাজে করে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতো, সেইখানে তাদের মানবেতর জীবন পার হতো। এই সাজাটাকে বলা হতো কালাপানি সাজা। তো এই ঠক চাচার যখন কালাপানি সাজা হলো জাহাজে করে, তাকে এখন ওই আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে পৌঁছে দেওয়া হবে। সেখানে তার ভবিষ্যতে কি হবে কি না, কতদিনে সে ফিরবে বা ফিরবে কি না, সেটাও সে জানে না। এইরকম অবস্থায় সে ওই যে ধরনের ভাষাগুলোর ওখানে আস্তে আস্তে বিকাশ হচ্ছিল, যেই ধরনের ভাষায় ওখানকার বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে নানান ধরনের ভাবনার আদান প্রদান হচ্ছিল, তার কিছু কৌতূহল উদ্দীপক কিছু মানে সংলাপ আছে তার মুখ দিয়ে। সেটি হচ্ছে এরকম: মোরা মেটি হয়ে গেল, মোরা মেটি হয়ে গেল, অর্থাৎ আমরা মাটি হয়ে গেলাম, আমরা আর মানুষ নাই, আমরা মাটি হয়ে গেলাম, মেটি হয়ে গেল। মোকাম ভি গেল, বিবির সঙ্গে ভি দেখা হলো না, মোর বড় ডর, তেনাবি পেল্টে শাদি করেন। মোকাম মানে বাড়িঘর, বাড়িঘর সব গেল, বিবির সঙ্গে ভি দেখা হলো না। ওই যে গ্রামে বিবিকে থুয়ে এসছি, বিবি মানে বউ,
তো বাংলা ভাষার ব্যবহারে এই যে বিবি শব্দটা, এখানে দেখা যাচ্ছে যে এখানে ফার্সি, হিন্দি, উর্দু, বাংলা সবকিছু মিলে একটা এক ধরনের মিশ্রিত ভাষা এখানে চর্চা হচ্ছিল। মোকাম ভি গেল, বিবির সঙ্গে দেখাবি হলো না, মোর বড় ডর, তেনাবি পেল্টে শাদি করেন। বাড়িঘর গেল, বাড়িঘর কি হবে এটা জানি না, বিবিও গেল। হ্যাঁ, বিবির সঙ্গে আর দেখা হবে কি হবে না সেটা আমার জানা নাই। আমার বড় ডর, মোর বড় ডর, তেনাবি পেল্টে শাদি করেন। আমার এখন খুব ভয় হচ্ছে যে আমি তো কালাপানিতে যাচ্ছি, দ্বীপান্তরে যাচ্ছি, হ্যাঁ, আমার বিবি আবার নতুন করে বিয়ে করেন কিনা। তেনাবি পেল্টে মানে পাল্টা, শাদি, শাদি হচ্ছে বিয়ে। মোর বড় ডর, তেনাবি পেল্টে শাদি করেন। এই যে একটা উপন্যাসে নানাভাবে একটা চিত্রায়িত হয়েছে, হ্যাঁ, অনেক রকম কথা এখানে বলতে হয়েছে, অনেকভাবে এই চরিত্রটাকে সাজানো বর্ণনা করা হয়েছে। তারপর আমরা একজন মানুষ অন্য মানুষদেরকে ঠকাচ্ছে এবং সাজাও পাচ্ছে এবং তার নিজের মনের যে আহ, একটা হতাশাজনক অধ্যায় তৈরি হলো, সেই অধ্যায়টার বিবরণও এখানে আমরা পাচ্ছি। তো অনেক কিছু এখানে করতে হয়েছে, অথচ আমরা দেখি যে এই যে প্রবচনগুলো, এই প্রবচনগুলোতে কিন্তু একটি শব্দবদ্ধের মধ্য দিয়ে একটি ছোট্ট বাক্যের মধ্য দিয়েই এই ধরনের এক একটি চরিত্র কিন্তু এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে। এইখানেই প্রবচনগুলোর একটা অন্তর্গত শক্তির সন্ধান আমরা পাচ্ছি। আমরা দু একটা প্রবচন আজকে বলি। একটি প্রবচনে বলা হয়েছে এরকম: আলুয়া ধান কেচারা, মাওরিয়া ছোঁয়া ঘেচারা। আমার মনে হয় আমাদের অঞ্চলের মানুষ যারা, গ্রামের বউ যদি হতেন, গ্রামের আমাদের আহ মা চাচিরা যদি হতেন, খুব সহজে এটা বুঝে ফেলতেন যে এটার মর্মার্থ কি। তো আমাদের হয়তো একটু যারা এটা শুনতে অভ্যস্ত নই, বা যারা শুনিনি, বা যারা শুনলেও এটা অতটা মানে গুরুত্ব সহকারে এটা নিয়ে চিন্তা করিনি, তাদের জন্য একটু হয়তো ব্যাখ্যার দরকার আছে। আলুয়া ধান কেচারা, মাওরিয়া ছোঁয়া ঘেচারা। আলুয়া ধান, যে ধান সিদ্ধ করা হয়নি। চাল করতে গেলে ধান সিদ্ধ করতে হয়। আমরা একটা প্রবচনে বলেছিলাম উষ্ণা, ধান উষ্ণাইতে হয়, ধান উষ্ণাবা হয়। ধান ঢেকিত করে ছাম কাহিনীত করে, হ্যাঁ, ধান কুটিবা হইলে ধান লাগা আগত উষ্ণাবা হয়, উষ্ণায় শুকাবা হয়। আমরা একটা ছড়ায় একটা প্রবচনে বলেছিলাম, দিনডায় বেড়ায় আলে ঝালে জনাকত শুকায় ধান, আনগে বেটি ছাম গাহিন তোর বাপে কুটুক ধান। এটা হয়তো আমাদের অনেক শ্রোতার এখনো হয়তো মনে গেঁথে আছে। প্রথম দিকের একটা পর্বে আমরা এটা বলেছিলাম, এই প্রবচনটা, যে ধান রোদে শুকাতে হয়, কিন্তু কোনো একজন অলস গৃহকর্তার কারণে যদি সময় মতো সেই ধানটা আনা না হয়, সেই ধানটা সিদ্ধ করা না হয়, তাহলে দেখা যাবে যে ওই পরিবারটির জন্যই একটা ছন্দপতনের ঘটনা ঘটে যায়। সময় মতো ধান না শুকালে চাল করা যাবে না, চাল না করা গেলে দেখা যাবে যে পরের দিনের খাবার হবে না। এখানে একজন অলস গৃহকর্তার প্রতি সেই বাড়ির যে বউটি, সেই বাড়ির যে গৃহিণী, তার যে ক্ষোভ, এই ক্ষোভটি প্রকাশ করা হয়েছে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে আলুয়া ধান, যেই ধানটা সিদ্ধ করা হবে না, সিদ্ধ না করে যেই ধানটা ঢেকিতে হোক, বা যেটাকে আমরা আমাদের অঞ্চলে ছাম গাহিন বলি, সেই ছাম গাহিনে কুটাকুটি করা হোক, হ্যাঁ, এই ধানটা কুটতে গেলে কি হবে, এটার খোসাটা ঠিক তুষ, যেটা খোসাটা হয়তো একটু ভালো মতো উঠবে না। তারপরে কিছু কিছু ধান খোসা সহ থেকে যাবে, তুষ সহ থেকে যাবে, কিছু ভেঙে যাবে। এই যে একটা আহ হজবরল অবস্থা তৈরি হয় ধানটাকে নিয়ে, হ্যাঁ, এটা স্বস্তি দেয় না। এটা ভাতটা খেতেও স্বস্তিদায়ক হয় না, এবং এটা যে চাল করার কাজটা, এইটাও ঠিক মতো হয় না। এই জন্য বলা হচ্ছে আলুয়া ধান কেচড়া, মাওরিয়া ছোঁয়া ঘেচড়া। পরের অংশটাতে কিন্তু আহ একটু মর্মযাতনাদায়ক একটি ঘটনা আছে। আমরা আপাতত হয়তো এটাতে একটু মানে হাস্যরস বোধ করছি, কিন্তু পরের অংশটা আসলে আহ আমাদের জন্য আসলে মর্মযাতনা সৃষ্টি করবে, এরকম একটি বিষয়। মাওরিয়া ছোঁয়া ঘেচারা, মাওরিয়া ছোঁয়া, মা মরা ছোঁয়া।
ছোট থেকেই একেবারে ছোটবেলায় হয়তো তার জন্মের সময় আমাদের দেশে গ্রামাঞ্চলে, এখন এটা কমে গেছে। এক সময় কি ছিল, নিরাপদ যে সন্তান জন্মদানের বিষয়টি, সেটি ছিল না। সন্তান জন্মদানের প্রক্রিয়াটি নিরাপদে হওয়ার পরিবেশটা তখন ছিল না। গ্রামের হয়তো দেখা যাচ্ছে যে অশিক্ষিত নার্স বা যাদেরকে বা সেবিকা, তাদের সহায়তায় বাচ্চা ভূমিষ্ঠের কাজটি করা হতো। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাচ্চা বাঁচলে হয়তো মা বাঁচতো না, বা অন্যান্য বিভিন্ন কারণে হয়তো মা মারা গেছে। ওই ছোটবেলা থেকেই বাচ্চাটি পরিবারের অন্যান্য যে আত্মীয় স্বজন বা নিকট আত্মীয়, তাদের আশ্রয়ে, তাদের সাহচর্যে সে মানুষ হয়েছে। যে বাচ্চার ছোটবেলা থেকেই মা নাই, সে অন্যদের আশ্রয়ে আশ্রিত বড় হয়ে উঠলেও, অন্যদের সেবা যত্নে, অন্যদের আদর যত্নে সে বড় হয়ে উঠলেও, তার ভেতরে কিন্তু ওই মায়ের যে অভাবটা, অন্য বাচ্চারা যখন তার সমবয়সী অন্য বাচ্চারা যখন নিজেদের মায়ের আদর পায়, নিজেদের মাকে মা বলে ডাকে, তখন তো সেটা সে পারে না। সম্ভবত এই কারণে তার মধ্যে এক ধরনের ভেতরে ভেতরে হয়তো চাপা ক্ষোভ তৈরি হয়, তার ভাগ্যের বিরুদ্ধে, তার নিয়তির বিরুদ্ধে, তার এই যে দুর্বিষহ অবস্থা, তার এই যে বিড়ম্বিত ভাগ্য, বিড়ম্বিত অবস্থা, এটির বিরুদ্ধে তার এক ধরনের ক্ষোভ তৈরি হয়, যার ফলে সে কারো কথা ঠিক মতো শুনতে চায় না, কোনো কাজে সে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিতে চায় না। এক ধরনের তার মধ্যে বিক্ষুব্ধ একটা, বিদ্রোহী একটা অবস্থা তৈরি হয়। কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা বা নিকট আত্মীয়রা তার এই বিষয়টিকে অনুধাবন করবেন, এতটা ভাবনার, এতটা আন্তরিক হওয়ার সময় তো তাদের নেই। তাদের কাছে জিনিসটা দাঁড়ায় কি, যে এই ছেলেটা খুব বেয়াড়া হয়ে গেছে, এই ছেলেটাকে এত আদর যত্ন সহকারে মানুষ করা হচ্ছে, অথচ সে কারো কথা শুনতে চাচ্ছে না। এই যে কারো কথা শুনতে চাচ্ছে না, এই যে একটা বেয়াড়া স্বভাব, এই যে একটা বিদ্রোহী স্বভাব, এইটাকে এখানে বলা হচ্ছে ঘেচড়া। ঘেচড়া, আমরা ওই যে তরকারি কাটা কাত্তি আছে, ঠিক মতো যদি কাটতে না চায়, ওইটাকেও আমরা অনেক সময় বলি যে কাত্তি খান এখানে খুব ঘেচড়া। এটা তো এই ভাষাটি ব্যবহার করা হয়েছে মা মরা ছেলের ক্ষেত্রে, অনাথ, এতিম একটি ছেলের ক্ষেত্রে, মাওরিয়া ছোঁয়া ঘেচড়া। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? আলুয়া ধান কেচড়া, মাওরিয়া ছোঁয়া ঘেচড়া। ধান যদি সিদ্ধ না করে, উষ্ণা শুকা না করে, সেটা সুন্দর করে একটা কুটার উপযোগী না করে যদি সেটাকে ঢেকিতে দেওয়া হয়, ছাম গাহিনে দেওয়া হয়, তাহলে সেটা নিয়ে পরবর্তীকালে নানান বিপত্তি হয়, নানান ভোগান্তি হয়। এই যে একটা ভোগান্তি, সেই ভোগান্তিটাকেই এখানে খুঁজে পাওয়া গেছে কার মধ্যে? এই মা মরা ছেলের ক্ষেত্রে, অনাথ ছেলের ক্ষেত্রে, এতিম ছেলের ক্ষেত্রে মাওরিয়া ছোঁয়া ঘেচড়া। তো এটা আপাত দৃষ্টিতে একটি অনাথ ছেলের চরিত্র বা তার যে চরিত্র বৈশিষ্ট্য, সেটিকে এখানে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং কথাটি বলার মধ্যে এক ধরনের হাস্যরস আছে হয়তো, কিন্তু বিষয়টার ভেতরের দিকে যদি আমরা একটু যাই, তাহলে এটি মোটেও হাস্যরসাত্মক বিষয় নয়। আমরা মূলত এই ধরনের একটি চরিত্রের মধ্য দিয়ে একটি বিদ্রোহী স্বভাবকে খুঁজে পাচ্ছি, সবকিছুকে উপেক্ষা করার, সবকিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবার একটা যে তার ভিতর অন্তর্গত তাড়না, সেই তাড়নাটি আমরা এখানে দেখতে পাচ্ছি। এইরকম বাচ্চা নিয়ে আমরা বিভিন্ন গল্প, আমাদের যারা প্রথিতযশা কথা সাহিত্যিক, তাদেরকে লিখতে দেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্পের কথা হয়তো আমাদের অনেকেরই মনে আছে। গল্পটির নাম ছুটি। সেখানে
সম্ভবত ফটিক, হ্যাঁ, এই নামে একটি ছেলে আছে। সে তার মামার বাড়িতে আহ, পড়াশোনার জন্য যেতে বাধ্য হয়েছিল। আপাত দৃষ্টিতে তার মায়ের সঙ্গে তার একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, কিন্তু মামা মামি তাকে যথেষ্ট আদর যত্ন করলেও কিন্তু শেষ পর্যন্ত এগুলো কোনো কাজেই লাগেনি এবং তার জীবনে একটা বিরাট উম, করুণ পরিণতি কিন্তু ঘনিয়ে এসেছিল। তো এইরকম মায়ের যত্ন বা মায়ের স্নেহ আদর, যে বাচ্চা পায়নি, যে সন্তান পায়নি, অন্য কোনো কিছু দিয়েই তার সেটা হয়তো পূর্ণ হয় না। এবং যে মায়ের স্নেহ ছায়ায় মানুষ হওয়ার বা তার শৈশবকে উপভোগ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, সে তার অবচেতন মনেই, তার অজান্তেই এই ক্ষোভটা তার ভিতরে জাগরিত হয়। এই ক্ষোভটা কোনো না কোনোভাবে তার মধ্য থেকে প্রকাশিত হয়। তো আমাদের এই প্রবচনে দেখা যাচ্ছে যে তার এই ক্ষোভ বিক্ষোভের যে আহ, বিষয়টি, ভিতরে যে ক্ষোভে ফুঁসে যাচ্ছে, ক্ষোভে ফুঁসে ওঠার এই যে তার চিত্রটি, তার এই যে ছবিটি, এই ছবিটি প্রকাশিত হয়েছে এইভাবে, মাওরিয়া ছোঁয়া ঘেচরা। কারো কথায় কান দেয় না, কারো কথা শোনে না, বকলেও গা করে না, হয়তো মার দিলেও, পিটিয়ে দিলেও হয়তো সে কিছুই মনে করবে না। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা ছবি তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। তো আশা করি এই প্রবচনটির ভেতরে আমাদের যারা শ্রোতা তারা যেতে পেরেছেন। আমরা আরো দু একটি প্রবচন এখানে পড়ছি। আমাদের এই উত্তর জনপদে, উত্তর জনপদে স্বামীর একটি প্রতিশব্দ আছে। সেই প্রতিশব্দটা কি? স্বামীর প্রতিশব্দ হচ্ছে ভাতার। এটাকে আমরা আহ, যারা আহ, কি বলা যায়, প্রমিত ভাষায় কথাবার্তা বলতে অভ্যস্ত, যারা একটু ভালো পরিবেশে, ভালো শুদ্ধ রীতিনীতিতে চলতে অভ্যস্ত, তাদের কাছে হয়তো এই শব্দটি একটু কানে লাগবে। কিন্তু গ্রামাঞ্চলের মানুষ কিন্তু এখনো এই শব্দটি কিন্তু ব্যবহার করে। তো শব্দ, কোনো একটা শব্দ হ্যাঁ কি অর্থে বা কি বোঝাতে ব্যবহার করা হচ্ছে সেটি যদি আমার জানা থাকে, তাহলে ওই শব্দটিকে আমার আর খারাপ লাগার কথা নয়। আমাদের গ্রামাঞ্চলের মায়েরা, বোনেরা, আমাদের গ্রামাঞ্চলের সাধারণ মানুষেরা ভাতার বলতে বুঝে স্বামী, আর মায়া বলতে বুঝে বউ। ময়াও বলে, মগিও বলে। তো এইরকম। তো এখন এক একটি শব্দ এক এক ভাষায় বিভিন্ন কারণে আহ, কখনো কখনো তার অর্থ বিপর্যয় ঘটে, কখনো কখনো তার ধ্বনি বিপর্যয় ঘটে, নানাভাবে কিন্তু আহ, আঞ্চলিক ভাষায় বা এমনকি প্রমিত ভাষায় বিভিন্ন শব্দ কখনো কখনো মূল অর্থ হারিয়ে, কখনো কখনো মূল রূপ হারিয়ে অন্য একটা রূপ নিয়ে সেখানে হয়তো টিকে আছে। তা আমরা এই শব্দটির যদি আমরা ইতিহাস ঘাটাঘাটি করতে যাই, তাহলে এটি কিন্তু খুব আহ সে- আমাদের সারা পৃথিবীর যে মানে শব্দ ভান্ডার, এই শব্দ ভান্ডারকে যারা ভাষাতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন, তাদের চোখ দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমাদের এই ভারতবর্ষের বিভিন্ন শব্দের যে আদিরূপ মনে করা হয়ে থাকে, তার কয়েকটি বংশ তালিকা আছে। কয়েকটি বংশ, কোনো একটি বংশের, কোনো একটি ফ্যামিলির যে বংশ তালিকা, বংশ লতিকা, এটা যদি খোঁজা হয়, তাহলে তার দাদা, তার দাদার দাদা, দাদার দাদা, বাবার বাবা, এইভাবে আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া হয়। তা আমাদের এই যে বাংলা, হিন্দি, তারপরে আসামি, তারপরে অন্যান্য ভাষা, সবগুলো মিলেমিশে যদি আমরা পিছনের দিকে যেতে থাকি, তাহলে একটি ভাষা আহ আলোচিত হয়। সেটার নাম ইন্দো ইউরোপীয় ভাষা, ইন্দো ইউরোপীয় মূল ভাষা। ইন্দো এখান থেকেই এই ভাষার নানান শব্দ বিবর্তনের মধ্য দিয়ে, পরিবর্তনের মধ্য দিয়ে আস্তে 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 আমাদের এই যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের ভাষার মধ্যে আছে। এই যে ভাতার শব্দটি, এটি যতদূর ব্যাখ্যা বিশ্লেষণ এর আছে তাতে জানা যায় যে এটি ভাতৃ, অর্থাৎ ভাতৃ বলতে আমরা কিন্তু ভাই বুঝি।
ভাতৃঘাতী যুদ্ধ, মানে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। হ্যাঁ, ভাতৃপ্রেম, ভাইয়ে ভাইয়ে ভালো সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, মানে ভাই ভাই সম্পর্ক। হ্যাঁ, এইরকম আরো ইন্টারেস্টিং হচ্ছে, আরো মজার হচ্ছে যে এই শব্দটির সঙ্গে এক সময় আহ পাশ্চাত্যের যে ব্রাদার, ইংরেজি ভাষার ব্রাদার, হ্যাঁ, এই ব্রাদার সম্পর্কেরও একটি আত্মীয়তার সম্পর্ক রয়েছে। পিতৃ আমাদের ওইদিকে হয়ে গেছে ফাদার, এদিকে হয়ে গেছে পিতৃ, পিতৃ থেকে আমরা এখন বলি পিতা। তো এইরকম ভাতৃ, তারপরে হচ্ছে ব্রাদার, হ্যাঁ, এই শব্দগুলো বা এই শব্দটি একই উৎসমূল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ পেয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে এটির অর্থগত পরিবর্তন হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে এটির ধ্বনিগত পরিবর্তন হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাই যেটা অর্থ প্রকাশ করত, পরবর্তীকালে আবার এখানে দেখা যাচ্ছে যে এটি অর্থ বিপর্যয়ের মধ্য দিয়ে এটি ভাইয়ের জায়গায় এখানে স্বামীও বোঝাচ্ছে। তো আমাদের এই উত্তর জনপদে দেখা যাচ্ছে যে এই শব্দটা দিয়ে আহ স্বামীকে বোঝানো হচ্ছে, ভাতার। এখন যে প্রবচনটা আমি বলছি, ভাতার মুগি করি দুঃখ, ভাতার মুগি করি দুঃখ, তেনে দেখি করির মুখ। ভাতার মুগি করি দুঃখ, তেনে দেখি করির মুখ। করি কি? করি হচ্ছে পয়সা, করি হচ্ছে পয়সা। এক সময় ওই করি দিয়ে কিনলাম একটা উপন্যাসের নাম। অর্থাৎ বিনিময়ে, হ্যাঁ, মূল্য যেটা দিয়ে হয় সেটাকে বলা হয় করি। সম্ভবত বিমল মিত্রের লেখা একটা উপন্যাসের নাম করি দিয়ে কিনলাম। তো এখানে বলা হচ্ছে যে ভাতার মুগি করি দুঃখ, তেনে দেখি করির মুখ। অর্থাৎ আমরা স্বামী স্ত্রী মিলে, আমরা তোমাদের মতো বাবু লোক না, আমরা তোমাদের মতো ড্রয়িং রুমে বসে টিভি দেখি না, আমরা তোমাদের মতো থিয়েটারে গিয়ে নাটক দেখি না, আমরা তোমাদের মতো পার্কে গিয়ে, হ্যাঁ, ওই যে ফাস্ট ফুডের দোকানে এখানে ওখানে গিয়ে ফুর্তি করি না, হ্যাঁ, আমরা দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়াই না, আমরা হচ্ছি কষ্ট করে খাওয়া মানুষ, আমরা হচ্ছি কষ্ট করে 2 পয়সা রোজগার করি, তারপরে আমাদের খাবার দাবার হয়, তারপরে আমাদের বাচ্চা কাচ্চার পেটে খাবার যায়, আমরা হচ্ছে সেই মানুষ। এই যে খেটে খাওয়া মানুষের কষ্টকর অবস্থা, শ্রমজীবী মানুষের এই যে চিরকালীন বাস্তবতা, এই চিরকালীন বাস্তবতার একটা অনবদ্য ছবি কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। মাত্র কয়েকটি শব্দের একটা বাক্যবদ্ধ, কিন্তু এই ছবিটার মধ্য দিয়ে শত শত বছর ধরে আমাদের এই অঞ্চলের মানুষ কিভাবে শ্রম করছে, শ্রম দিচ্ছে এক মুঠো ভাতের জন্য, একটু মোটা কাপড়ের জন্য, বাচ্চা কাচ্চাদের একটু সুখ শান্তির জন্য, বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ, হ্যাঁ, স্বপ্নকে একটু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু পরিশ্রম করছে, এবং এই পরিশ্রমের মধ্য দিয়েই তাদের জীবিকা তারা নির্বাহ করছে। ভাতার মুগি করি দুঃখ, তেনে দেখি করির মুখ। কেউ আমাদেরকে ডেকে বলে না যে এই 500 টাকা দিলাম, এই 100 টাকা দিলাম, এই 1 মণ ধান দিলাম, এই 10 চাল দিলাম। কেউ আমাদেরকে বলে না আজকে আমার বাসায় একটু, হ্যাঁ, এসো, তোমাদের দুজনের দাওয়াত থাকলো। সেই সৌভাগ্য আমাদের, হ্যাঁ, নেই। তো এই প্রবচনের মধ্য দিয়ে কিন্তু একটা জিনিস ফুটে উঠছে, যেমন আমরা বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো যে নিদর্শন চর্যাপদ, এখন থেকে 1000, 1000 বা আরো তারও বেশি, হ্যাঁ, বছর আগে এই চর্যাগুলো লেখা হয়েছিল। সেই চর্যাপদের মধ্যে এক ধরনের জীবন দর্শনের কথা আছে, কিন্তু সেটা যদি আমরা বাদ দিই, ওখানকার দার্শনিক
বিষয়টা, ওখানকার ধর্মীয় বিষয়টা যদি আমরা অন্য একটা জায়গায় রাখি, সাধারণভাবে ওখানে যে সমাজ চিত্রটা আমরা পাচ্ছি, সেখানে দেখা যায় যে সেখানে ওই খেটে খাওয়া মানুষ, সেখানে ওই নিরন্ন মানুষ, সেখানে ওই অত্যাচারিত মানুষ, হ্যাঁ, তাদের ছবি ফুটে উঠছে, তাদের কান্না শোনা যাচ্ছে। সমাজের উঁচু স্তরে আরাম-আয়েশে বসে থাকা সমাজপতিরা তাদেরকে কি চোখে দেখছে, নিম্নবর্ণের মানুষের উপর তাদের কি চোখ, হ্যাঁ, সেটি সেখানে স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে। তো এই আবহমান কালের বাংলায় আমরা বলে থাকি যে গলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, গোয়াল ভরা গরু ছিল, হয়তো ছিল, কিন্তু সেটা অল্প সংখ্যক মানুষের জন্য ছিল। বেশি সংখ্যক মানুষ তারা, যারা পরিশ্রম করত, যারা পরিশ্রম করতে বাধ্য হতো, যারা অত্যাচারিত হতো এবং যারা বেঁচে থাকার জন্য উদয়াস্ত সংগ্রাম করে যেত। সেই সংগ্রামশীল মানুষেরই আমরা দুই প্রতিনিধির ছবি এখানে দেখতে পাচ্ছি। আমাদের চোখের সামনে এই প্রবচনটি সেই ছবিটা একেবারে স্পষ্ট করে দিয়েছে। ভাতার মুখে করি দুঃখ, টেনে দেখি করির মুখ। স্বামী স্ত্রী মিলে সারাদিন হয়তো কারো জমিতে ধান কাটার কাজ করছি, হয়তো কোথাও কোনো জায়গায় গিয়ে সারাদিন পাথর ভাঙছি, হয়তো কোথাও কোনো চা বাগানে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছি, চায়ের বাগানে নিড়ানি দিচ্ছি, চায়ের পাতা তুলছি বা অন্যান্য কাজ করছি, বা কারো ঘর গৃহস্থালী কাজ করছি, কেউ হয়তো কারো বাসায় কাজের মেয়ে হিসেবে কাজ করছি, কেউ স্বামীটা হয়তো কারো বাসায় মজুর হিসেবে কাজ করছে। হ্যাঁ, এইভাবে দুইজনে মিলে তারা পরিশ্রম করছে। এবং এখানে আরেকটি বিষয় স্পষ্ট হচ্ছে, এই দুইজনের মধ্যে একটা আন্তঃসম্পর্ক, চমৎকার বোঝাপড়া যে আছে, হ্যাঁ, সেটিও এখানে বোঝা যাচ্ছে। অর্থাৎ যারা শ্রম দিয়ে চলে তাদের কাছে এই শ্রমটাই হচ্ছে সবচেয়ে বড় শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা, এবং তারা নিজেরাই নিজেদেরকে এইভাবেই সম্মানিত করেছে। আমরা তাদেরকে সম্মান দিই আর না দিই সেটি তাদের মাথা ব্যথার কারণ নয়। তারা এখানে একে অন্যকে সম্মানিত করেছে, এই জন্যই তাদেরকে আমাদের সম্মানিত করা উচিত। এবং এই প্রবচনটি যে সৃষ্টি হয়েছে আমাদের এই অঞ্চলের জীবন বাস্তবতা থেকে, যে মানুষেরা এটি সৃষ্টি করেছে তাদের প্রতিও আমাদের মাথা নত করা উচিত। প্রবচনটি আমরা আরেকবার বলি। ভাতার মুখী করি দুঃখ, টেনে দেখি করির মুখ। দুইজনে কষ্ট করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তারপরে হয়তো মজুরি পাচ্ছি, তারপরে কয়েকটা টাকার মুখ দেখছি, তারপরেই কয়েকটা পয়সার মুখ দেখছি, অথবা কয়েকটা করির মুখ দেখছি। এই কয়েকটা করি দিয়ে নিজে খাচ্ছি, বাচ্চা কাচ্চাদের খাওয়াচ্ছি, পরের দিনের জন্য আবার নতুন করে আমাদের ভাবতে হচ্ছে আগামীকাল কি করব। তো অনেকক্ষণ বকলাম, হ্যাঁ, এবারে আমাদের সঞ্চালক কিছু বলেন। ডিস্টার্ব। শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, একটু ডিস্টার্ব দিচ্ছে আজকে, নেটের প্রবলেম। বসছে, হ্যাঁ, নেটের স্যার, সমস্যা আপনার হচ্ছে। উদ্দেশ্যে কিছু মেসেজ আসছে, আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ হ্যাঁ, শিওর। কাটে দিছি আমার নেট প্রবলেম। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ। আমার কাটে। উনার তো ডিস্টার্ব, আমি মেসেজগুলি পড়ে লাভ আমি কি হবে? উনার ডিস্টার্ব হয়ে কিনা দেখ, উনারটা কালো। আমি পড়তে থাকবো। স্যার, মেসেজগুলি পড়ে শুনাই। হ্যাঁ হ্যাঁ, হাবিবুর আমি রহমান শুনতে পাচ্ছি। রাসেল, শুভেচ্ছা স্যার।
হাবিবুর রহমান রুসেল লিখছেন শুভেচ্ছা স্যার। আর শাহরুল সিদ্দিকা খুব ভালো অনুষ্ঠান। আর আবু বক্কর ধন্যবাদ শফিকুল স্যার, তার সাথে ধন্যবাদ জানাচ্ছি সঞ্চালনে কেয়া মনসুর ম্যাডামকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। শাহজাহান সরকার আলোচনা খুব ভালো শাহজামাল লাগছে, একদম মৌলিক সুস্পষ্ট উপস্থাপনায় সুগভীর শ্রদ্ধা শুভকামনা, গর্বে বুকটা ভরে গেছে। এমডি শওকত আলোচনা খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ। শাহজামাল সরকার আলোয় ধান খেসরা মাউরিয়া খাওয়া ঘেসরা একেবারে নতুন শুনলাম, বলার ভঙ্গি খুব চমৎকার, মন করা। শাহজামাল সরকার ভাতার মুখী করি দুঃখ টেনে দেরি, কুড়ির মুখ জীবনমুখী প্রবাদ প্রবচন মাটি ও মানুষের প্রাণে গাথা। ধন্যবাদ শাহজাহান। জি, ধন্যবাদ। স্যার শুরু করুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আজকে আমরা একটু ইন্টারনেটের বিড়ম্বনায় পড়ে গেছি। আহ, জি, প্রবলেম আমাদের নেটওয়ার্ক। হ্যাঁ ওই দিক থেকেই মনে হয় হচ্ছে প্রবলেমটা। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ ইন্টারনেটের এই বিড়ম্বনা মাঝে মাঝেই হয়। এটি হলে আমরা একটু বিব্রত হই। কথা আমাদের দর্শকরা, আমাদের শ্রোতারা হয়তো অনেক সময় ঠিকমতো বুঝতে পারেন না, কিন্তু করার কিছু নেই। ইন্টারনেট আছে বলেই আমরা এই ধরনের প্রোগ্রামগুলো, এই ধরনের আসরগুলো আসলে করতে পারছি এবং আমাদের শ্রোতা বা দর্শক যারা, তাদের কাছে পৌঁছাতে পারছি। তো এদিক থেকে ইন্টারনেট নিঃসন্দেহে আমাদের জন্য একটা আশীর্বাদ। এই আশীর্বাদটিকে কাজে লাগিয়ে প্রত্যন্ত এই পঞ্চগড়ের লোকসংস্কৃতি, পঞ্চগড়ের এই যে লোকভাষা, পঞ্চগড়ের এই যে প্রবাদ প্রবচন, এটি আমরা বিশ্বের যে কোনো প্রান্তেই এই এলাকার মানুষ থেকে থাকুন না কেন, হ্যাঁ, তারা কিন্তু ইচ্ছে করলে এই বিষয়টির সঙ্গে যুক্ত হতে পারছেন, মতামত দিতে পারছেন, মন্তব্য লিখতে পারছেন এবং তাদের অনুভূতি ব্যক্ত করতে পারছেন। এই বিষয়গুলো মাথায় রেখে ইন্টারনেটের এই সমস্ত সমস্যা মেনে নিয়েই আমরা কথা বলে যাব। আমাদের আর সময় কতক্ষণ আছে? আর বেশিক্ষণ নাই স্যার, 48 মিনিট হ্যাঁ, হয়ে আর গেছে অলরেডি। আচ্ছা, আর বেশি কথা বলবো না আমি। আর দু একটি প্রবচন বলে আজকের মতো আমরা তাহলে শেষের দিকে চলে যাব। একটি প্রবচনে বলা হয়েছে, এটা আমরা জানি, অনেকেই জানি, হ্যাঁ, কিন্তু সবাই জানি এরকম নয়। কাজেই হ্যাঁ, কিছু মানুষের হয়তো জানা, কিছু মানুষের অজানা, এগুলো আমাদের বলতে অসুবিধা নেই। যত বেশি বলবো, যত বেশি উপস্থাপন করব, তত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, এই বিষয়গুলো আমাদের মনে গাঁথা হয়ে থাকবে, এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, যার জন্য আমরা এগুলো যতটা পারা যায় বেশি করে বলবো। মহা ফকির হনু দেশত আকাল পইল। মহা ফকির হনু দেশটা তো আকাল পইল। এর মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে, মানে কোনো একজনের হয়তো এতদিন একটা জিনিস দরকার ছিল না। একজন হয়তো ভেবেছিল যে তার চাকরি করার দরকার নেই, কিন্তু
পরিবেশ পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে তার হ্যাঁ জীবনের বাস্তবতা পরিবর্তনের সাথে সাথে এমন একটা পরিস্থিতি আসলো যে তার একটা চাকরি দরকার। সে যখন চাকরি খোঁজা শুরু করলো তখন দেখা গেল যে চাকরির বাজারে হ্যাঁ চাকরির খুব সমস্যা। হ্যাঁ, তখন হয়তো তার মনে তার ভেতর থেকে এই কথাটা বের হয়ে আসতে পারে যে মহা ফকির হনু দেশটা তো আকাল প্রেম। অর্থাৎ একজন মানুষ আগে তার যে সমস্যাটা সেই সমস্যাটা অতটা তীব্রভাবে অনুধাবন করেনি, অতটা তীব্রভাবে তার নিজের যে জীবন বাস্তবতা সেই জীবন বাস্তবতাটাকে আহ, গুরুত্ব দেয়নি। কিন্তু যখন সে বাস্তব জীবনে জীবন সংগ্রামে লিপ্ত হচ্ছে তখন দেখা যাচ্ছে যে এখানে লড়াইটা খুব কঠিন। এখানে সামনে এগিয়ে যাওয়া হ্যাঁ খুব জটিল বিষয়। এখানে উজান যে সাঁতার দেওয়া, হ্যাঁ উজানের দিকে যে সাঁতার কেটে চলা, হ্যাঁ প্রতিটা মুহূর্ত এখানে এরকম। এখানে সহজেই কিছু পাওয়া যায় না, এখানে সবকিছুই লড়াই করে, সবকিছু কষ্ট করে, সবকিছু পরিশ্রম করে এখানে পেতে হয়। এখানে সহজ কোনো কিছুই নেই। তো এরকম মহা ফকির হনু দেশটা তো আকাল পড়ল। যখন আমি একটা কিছু কাজে নামলাম ওই কাজটা ওই জায়গাটা ব্লক হয়ে গেল। তা একজন মানুষ সে আগে ভিক্ষুক ছিল না। এখানে আক্ষরিক ভাবে যেটা বলা হচ্ছে বাক্যটার মধ্যে সাদামাটা ভাবে যে ভাষাটা এখানে ব্যবহার করা হয়েছে তাতে বলা হচ্ছে যে একজন মানুষ ভিক্ষাবৃত্তি করতো না কোনোদিন, তার ভিক্ষাবৃত্তির প্রয়োজনও হয়নি। কিন্তু যখন সে ভিক্ষাবৃত্তি করার জন্য পথে নামলো, এতদিন হয়তো সে নিজেই অনেককে ভিক্ষা দিয়েছে, এতদিন ভিক্ষুকের থালায় সে নিজেই হয়তো হ্যাঁ কয়েন যখনই সম্ভব হয়েছে তখনই দিয়েছে, অনেককে সহযোগিতা করেছে। কিন্তু নিজে যখন সে ভিক্ষাবৃত্তিতে নামলো তখন দেখা যাচ্ছে যে এই সারা দেশ জুড়ে আকাল তৈরি হয়ে গেল। হ্যাঁ, তার থালাটাতে কেউ আর একটা পয়সা দিচ্ছে না, তার থালাটাতে কেউ একটা কয়েন দিচ্ছে না। এই যে জীবনের এই যে একটা বৈপরীত্য, বিপ্রতীপ অবস্থা, এই অবস্থাটা কিন্তু আমরা বিভিন্নভাবেই এই অভিজ্ঞতাটার মুখোমুখি আমরা হই। এখানে ভিক্ষাবৃত্তিটা মূল কথা না, আমাদের জীবনের যে চাওয়া পাওয়ার হিসাব মিলাতে গেলে প্রায়ই আমাদের দেখা যায় যে কোনো না কোনোভাবে আমরা আশাহত হই, কোনো না কোনোভাবে আমাদের চাওয়ার সাথে পাওয়াটা মিলে না, প্রাপ্তি এবং প্রত্যাশার আমাদের মেল বন্ধন খুব সহজে ঘটে না। এখানে এই যে এক ধরনের ছন্দপতন, এই ধরনের কঠিন বাস্তবতা আর মুখোমুখি হওয়া, জীবনের এই বাস্তবতাটা এই প্রবচনটার মধ্য দিয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে। মহাফকির হনু দেশটা তো আকাল পড়ল। এতদিন দেশটা তো আকাল ছিলনি, এতদিন দেশটা বেশ ভালোই চলেছিল। এতদিন হ্যাঁ জেলা লোক ভিক্ষা করে চলছে, আমরা যেঠেই আছে ওইঠেই উমার পাতত টাকা দেওয়া হচ্ছে, পয়সা দেওয়া হচ্ছে, ঝোলা লেগেলে চাল দেওয়া হচ্ছে। কিন্তু মুই ফকির হনু হ্যাঁ এলার কারো পকেটত পয়সা নাই, এলা কারো গলার ধান নাই, এলা কারো বাড়ির চাল নাই, কারো বাড়ির কারো দরজাত ঠকঠক করলেও কেউ বাইর হয়ে সচা হয় না, ভিতর থেকে হচ্ছে ভাই আজ দিও পারবো না কিছু। কারোটে পয়সা চাইলে, একটা টাকা চাইলে কওয়া হচ্ছে যে মাফ করো। দেশটা তাহলে ফকির হয়ে গেল। এইরকম মানুষের এই বাস্তব অভিজ্ঞতা কিন্তু হয়। অর্থাৎ সে যখন কারো কাছে একটা সাহায্যের জন্য গেছে হ্যাঁ তখন তাকে বিমুখ হয়ে ফিরে আসতে হয়েছে। সে যখন চাকুরি প্রার্থী হয়ে কোনো একটা অফিসে গেছে সেখান থেকে তাকে প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসতে হয়েছে। সে যখন তার ব্যবসাটা আরেকটু গুছিয়ে নেওয়ার জন্য আরেকজন ব্যবসায়ীর কাছে কিছু টাকা ঋণের জন্য গেছে, তাকে সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে আসতে হয়েছে যে ভাই ব্যবসা ভালো যাচ্ছে না, হ্যাঁ আজকে বা এইবার আর কিছু করতে পারলাম না, পরে দেখা যাবে। এইরকম বিভিন্নখানে আশাহত হয়ে আসা, প্রত্যাখ্যাত হয়ে আসা, প্রত্যাখ্যানের অভিজ্ঞতা নিয়ে আসা,
এই ধরনের যে অভিজ্ঞতাগুলো মানুষের হয়, এই অভিজ্ঞতাগুলোর পরিপ্রেক্ষিতেই এই ধরনের একটা প্রবচন। মহাফকির হনু, দেশটা তো আকাল পইল। একটি প্রবচনে বলা হচ্ছে, অভাগার মরে গরু ভাগ্যবানের বউ। এটা বিচিত্র একটা বক্তব্য এর মধ্য দিয়ে আমরা পাচ্ছি। এখানে শুরুর দিকে আমি বলেছিলাম যে আমাদের যে প্রবচনগুলো, এই প্রবচনগুলোর মধ্যে নানা ভ্যারাইটি আছে, নানা প্রকারভেদ আছে। কোনোটার মধ্যে আমাদের দেশে আবহমান কাল ধরে আমাদের যে নারী জীবনের যন্ত্রণা, সেই নারী জীবনের যন্ত্রণা, বঞ্চনা, এই চিত্রটা ফুটে ওঠে। কোনো কোনো প্রবচনে প্রতারণা করে করে আর কি সমাজে বিশিষ্ট হয়ে উঠেছে এই ধরনের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলোর নগ্ন রূপ তুলে ধরা হয়েছে। কোনো কোনো জায়গায় নীতি বা দর্শন, হ্যাঁ, এই বিষয়গুলোর প্রতিফলন ঘটেছে। বিভিন্ন ধরনের প্রবচন আছে। এই প্রবচনটি কি বোঝাচ্ছে? ভাগ্যবানের মরে গরু, অভাগার মরে গরু ভাগ্যবানের বউ। নারী আমাদের দেশে এত সহজ, এত সুলভ। এখানে নারী সমাজের যে তার স্থান, হ্যাঁ, এই মানুষের মনে, হ্যাঁ, নারী সম্পর্কে যে চিন্তা ভাবনাটা, নারী অধিকারের একটা, আমরা এখন ভিন্ন জায়গায় আছি, কিন্তু এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমাদের হিন্দু সমাজই হোক বা মুসলিম সমাজই হোক, হ্যাঁ, নারী সবসময়ই বঞ্চনার শিকার হয়েছে, অবহেলার শিকার হয়েছে। তার অধিকার কখনোই স্বীকৃত হয়নি। এবং নারী জীবনের এই বঞ্চনা নিয়ে আমাদের কথা সাহিত্যিকরা অনেক বিশ্বমানের উপন্যাস লিখেছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক উপন্যাসের কথা আমরা জানি, সৈয়দ অলিউল্লাহর লাল সালু উপন্যাসের কথা আমরা জানি। এরকম আরো বহু উপন্যাসে, বহু ছোট গল্পের মধ্য দিয়ে সমাজে নারী জীবনের যে উপর যে সামাজিক বঞ্চনা, সামাজিক নিপীড়ন, এই নিপীড়নের চিত্র কিন্তু স্পষ্ট হয়ে যায়। এখানে বলা হচ্ছে ভাগ্যবানের বউ মরে, অর্থাৎ একটা বউ মরলে আরেকটা বউ পাওয়া আর কি কোনো কঠিন ব্যাপার না। এক বউ মরে গেছে, আরেক বউ আসবে, আরেক বউ মরে গেছে, আরেক বউ আসবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ পুরুষটি এতই মানে মর্যাদার জায়গায় আছে, তার পেশা যাই হোক, তার কাজ যাই হোক, তার একটি যোগ্যতা আছে। যোগ্যতাটা কি? সে পুরুষ। আমাদের সমাজ ব্যবস্থা পুরুষকে এইভাবে একটা উন্নত জায়গা, একটা উন্নত চেয়ার দিয়ে রেখেছে যে সে যোগ্য, বা তার যোগ্যতা, সেটার মাপকাঠি হচ্ছে যে সে পুরুষ। এটা লৈঙ্গিক বিভাজন, লিঙ্গ বিভাজনের এই যে একটা অন্যায্য চিত্র, হ্যাঁ, আমরা এই জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাগ্যবানের কে মরবে? বউ মরবে। অর্থাৎ বউ মরাটা কোনো ব্যাপার না, সেটা খুব বড় ক্ষতি না, সেটা সামান্য ক্ষতি। বউ মরলে বউ চলে আসবে। কিন্তু যদি গরু মরে, গরু পাওয়াটা মুশকিল। কারণ গরু মারা গেলে অভাগার জন্য, হ্যাঁ, খুব বিপজ্জনক একটা অবস্থা তৈরি হয়। একটা গরু কেনার জন্য তার যে টাকা কড়ির দরকার, হ্যাঁ, সেটা তো সে সহজে জোগাড় করতে পারবে না। হ্যাঁ, সেটা তার সংসারের জন্য, তার জীবিকার জন্য, তার সবকিছুর, হ্যাঁ, একটা বিরূপ প্রভাব তৈরি করবে তার সাংসারিক জীবনে, তার জীবিকার উপরে। এই জিনিসটা এখানে অত্যন্ত বাস্তবসম্মতভাবেই তুলে ধরা হয়েছে যে এই সমাজে জীবিকাটাই হচ্ছে সবচেয়ে অগ্রাধিকারযোগ্য বিষয়। তবুও তার যে স্ত্রী, হ্যাঁ, তার নিজস্ব যে একটা সম্মান আছে, তার যে একটা আত্মমর্যাদা আছে, তার যে একটা সমানাধিকারের বিষয় আছে, হ্যাঁ, এই বিষয়টাকে এখানে দেখা যাচ্ছে যে আহ পুরুষতান্ত্রিক সমাজের যে প্রতিনিধি, হ্যাঁ, তাদের কাছে এখানে স্বীকার, হ্যাঁ, তাদের কাছে এখানে গ্রহণযোগ্য হয়নি, তাদের স্বীকৃতিটা এখানে পায়নি।
এই বাস্তব অবস্থাটাই এখানে, যেমন সমাজ তেমন ভাবেই এখানে প্রত্যক্ষটা চলে এসছে। আমরা শুরুর দিকে এক জায়গায় বলেছিলাম যে যে দেশ যেমন সেখানকার প্রবচনগুলোও সেরকম। জার্মানি, হ্যাঁ, তাদের দেশে একটা প্রচলিত কথা আছে, অ্যাজ দ্য কান্ট্রি সো দ্য প্রভাবস। স্কটল্যান্ড, হ্যাঁ, তাদের দেশে একটা কথা চালু আছে, অ্যাজ দ্য পিপল সো দ্য প্রভাবস, অর্থাৎ যেমন মানুষ তার প্রবচনগুলো বা প্রবাদগুলো সেরকম, যেমন দেশ তার প্রবচনগুলো বা প্রবাদগুলো হচ্ছে সেরকম। এখানেও আমরা দেখতে পাচ্ছি যেমন সমাজ যেমন মানুষ সেইভাবেই একটা প্রবচন এখানে তৈরি হয়েছে। এই প্রবচনটা চমৎকারভাবে তখনকার সমাজ ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করছে, তখনকার সমাজ ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করছে, তখনকার সমাজ ব্যবস্থার একটা অসঙ্গতিকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা নিঃসন্দেহে একটা শিক্ষা নিব, এখান থেকে আমরা নিঃসন্দেহে একটা বার্তা নিব যে আমাদের ওই মানসিকতাটাকে এখন ছেড়ে আসতে হবে। এখন নারীর প্রতি আমাদের সম্মানের চোখে তাকাতে হবে এবং একটি গরুর তুলনায় নারীর মর্যাদাও মানে একটি গরুর থেকেও কম, হ্যাঁ, এই ধরনের আহ, বৈষম্যমূলক ভাবনা, এই ধরনের অবমাননামূলক ভাবনা, হ্যাঁ, আমাদের ভিতর আর রাখা যাবে না। এই বার্তাটি কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। তো আজকে মনে হয় আমাদের সময় শেষের বেলায় চলে এসছে। আর আমি দেখতে পাচ্ছি যে ওই প্রান্ত থেকে নেটের সমস্যা হচ্ছে। আমরা তাহলে আহ, হ্যাঁ, আমরা আলোচনা শেষের শেষ দিকে করতে যাই। পারি? হ্যাঁ, আমরা জি। আজকে শেষের দিকে যাই। আমি আমাদের যারা দর্শক শ্রোতা তাদের উদ্বারও আমাদের অঞ্চলের ভাষায় কয়েকটি কথা বলে আজকে আমরা শেষ করতে যাব। আমার পচাগড়ের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন, দূরের মানুষ কাছের মানুষ, যা যেঠে আছেন লগত রহেন আর দূরত রহেন, যে কয়জন আমার এই অনুষ্ঠানটা আমার এই আসরটা আমার সঙ্গে ছিলেন, সবাকে এই শেষ প্রহরে ফের ধন্যবাদ জানাচ্ছ, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছ। তোমরা আছেন বলেই আমরাও প্রতি শনিবার করে ঠিক ৯টার সময় এইভাবে বসে পড়েছি আর এইভাবে নানান ধরনের কথাবার্তা কয়ে যাচ্ছি। কিন্তু ভিতরে ভিতরে তো একটা আশা আছে, একটা কি বলা যায়, একটা স্বপ্ন আছে যে এই যে কথাটা কহছি, এই কথাটা কোনো না কোনো ভাবে আমার সবার জন্য ভালো কিছু না হলেও সুখ। সেই ভালোটা কি? সেই ভালোটা হচ্ছে যে আমরা আমার দেশের যেটা শুদ্ধ ভাষা, সেই শুদ্ধ ভাষাটা খুব শুদ্ধ করে শিখিব, সেইটা কোনো আপোষ করা যাবে না। আমার বইপত্রের ভাষা, আমার লেখার ভাষা, আমার অফিস আদালতের ভাষা, সেই ভাষাটা আমরা যত ভালো করে শিখতে পারবো সেটা তত ভালো করে আমার শেখার দরকার হবে। আমার ছোঁয়া বোয়া ইংরেজি যত ভালো শিখুক, অন্য ভাষা যত ভালো শিখুক, আমার দেশত যত বড় অফিসার হোক, আমরা যখন সাধারণ মানুষের ঠে যাবে, সাধারণ মানুষের সঙ্গে কথা কইবে, শালা কিন্তু ওঠে ইংরেজি কাম দিবে নি, শালা ওঠে এই আমার নিজের ভাষায় কথা কইবে হবে, কথা কইবে হবে। তো এই জন্য আমার যেটা বাংলা ভাষা, যেটা প্রমিত ভাষা কহে, এটার নিয়ম কানুন, এটার উচ্চারণ রীতিনীতি, এগুলো আমাকে সবাইকে ভালো করে শিখবা হবে। ওই লেখা কহার সময় আমাকে ভুলে যাওয়া হবে আমরা ভোতাগড়ের মানুষ, আমরা নোয়াখালীর মানুষ, আমরা চিটাগাঙ্গের মানুষ, আমরা রংপুরের মানুষ। এগুলো ভুলে একেবারে সবাই যাতে একই মতো কইতে পারি, সবার কথা যাতে সবাই বুঝা পাই, হ্যাঁ, এইভাবে কইবা হবে। কিন্তু আমরা যারা নিজের ঘরত রইম, আমরা যারা নিজের পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা কইম, সেলা যাতে আমার মতো করে আমরা কথাটা কইবা পারি। আমার আশেপাশের কোনো লোকের সঙ্গে আমরা যদি মনের কথাটা আমার মতো করে তার মতো করে কইবা না পারি, তাহলে কিন্তু এটা একটা লাজের ব্যাপার হবে। তো এইটা না হোক, এইটা হচ্ছে আমার এই আসরটার একটা ভিতরে ভিতরে একটা ইচ্ছা। তো যাই হোক, সবাই ভালো রহেন। আশা করি আগামী শনিবার ফের দেখা হবে। সকলকে আন্তরিক ধন্যবাদ। শুভরাত্রি।